প্রতিদিন খাওয়ার টেবিলের ঝগড়াটা যেন আজকের একটু বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হলো শিখা আর অনির্বাণের মধ্যে। এই ঝগড়া মাঝে মাঝেই চলে, কম বয়সেও হতো, কিন্তু অনির্বাণ অবসর নেওয়ার সাথে সাথেই মেয়ে বাইরে চলে যাওয়ার পর আরও বেড়েছে। মাঝে মাঝে পাশের বাড়ির শ্রমিক আর মিতা ও শুনতে পায় ওদের ঝগড়া। নিজেদের মধ্যে হাসাহাসি করে। উনি জেঠুও যেমন আর জেঠিমাও তেমন, কেউই কাউকে 1 ইঞ্চি জমিও ছাড়ে না ঝগড়ার সময়। শ্রমিক বলে, তাও দেখ, দুজনে এইভাবেই কত বছর কাটিয়ে দিল, মেয়েকেও ঠিকঠাক মানুষ করলো। ঝগড়া শেষ হলে আবার দুজনেই বেশ ভাব। আজকের ঝগড়া কিন্তু মর্মে গিয়ে বিঁধল শিখার। রাতে শুতে গিয়ে প্রতিদিনের মতো অনির্বাণের জন্য 1 গ্লাস জল রাখলো টেবিলে। তারপর বালিশটা টেনে পাশ ফিরে শুয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ল। সকাল হতে শিখা বিছানায় শুয়ে শুয়ে অনির্বাণকে বলল, কাল রাতে তুমি আমাকে ফুলকপির ডালনা রান্নার খটা দিয়েছ। আজ 25 বছর আমি কি না রান্না করেছি? তোমার বাবা মা আমার রান্না খেয়ে কোনোদিনও নিন্দে করেনি, আর অবসরের পর এই বছরে এমন কোনো দিন যায়নি যেদিন না তুমি আমার রান্নার নিন্দা করেছ। আজ অনির্বাণও ভালো মেজাজে নেই। কদিন ধরে নিজেকে কেমন যেন মনে হচ্ছে, কেউ তাকে আর গুরুত্ব দেয় না। চেয়ার চলে গেছে এখন, আর এই সমাজে সংসার কি, তার মূল্যই কি? মেয়েটা এখানে থাকতে বাবাকে নিয়ে কত ভালো ভালো কথা বলতো, এখন তো ফোনে এই 2-4 মিনিট, তাও শিখাই বেশি বলে। বাইরে মূল্যহীন মেনে নেই অনির্বাণ, তাই বলে ঘরেও। শিখাও তাকে বলবে, কি বেগুন এনেছো, পকা ধরা, চোখে মাথা খেয়েছে। কখনো বলে, উফ, ওষুধটা দেখে নাওনি, একটু আলাদা পাওয়ার দেখছি। কখনো আবার বলে, তুমি কি এতদিনেও জানো না কুমড়ো আনলে মাছের মাথা পুঁই শাক আনতে হয়? আবার কখনো বলে, ঘরে এতগুলো গাজর ছিল, আবার গাজর। আর কত অপমান সহ্য করে অনির্বাণ। আজ আর আস্তে আস্তে বলবেন না, বাঘের মতো হুঙ্কার দিয়ে বলেন, যেটা সত্যি সেটাই বলেছি। আমার বাবা মা শান্ত ভদ্র মানুষ, তাই এই খাদ্য খেয়ে সোনা মুক্কটটা খেয়ে নিয়েছে। শিখাও সিংহের মতো ফুঁসে ওঠে, কি চাও বলো দেখি? আমার রান্না খেতে চাও না? ঠিক আছে, আজ থেকে তুমি রান্না করো। রান্নাঘর আর রান্নার সরঞ্জাম সবই তো পড়ে আছে, আমি তো আর তালা লাগিয়ে রাখিনি। করো রান্না, আমি কদিন পায়ের উপর পা তুলে বসে খাই। কত কথা আমিও দেখি। ফাপড়ে পড়ে যেন অনির্বাণ। রান্নার দৌড় তার গিয়ে চালানো অবধি। কিন্তু আজ এই ঝগড়ার শীর্ষ মুহূর্তে তো পিছিয়ে আসা যায় না। কিন্তু মনের মধ্যে খুঁতখুত করে, বারে আমার উপর রান্নার গরু, দায়িত্ব চাপিয়ে উনি আরাম করে ফ্যানের তলায় শুয়ে শুয়ে সময় কাটাবেন। বুদ্ধি খাটিয়ে বলেন, ঠিক আছে ঠিক আছে, আমি রান্না করব, কিন্তু বাজারের দায়িত্বটা তোমার। শিখাও পিছুপা নয়। ঝগড়া সত্য মানতে মানতে মনে মনে ভাবে, ফ্রিজ থেকে দুটো জিনিস আনতে গিয়ে একটা মনে থাকে, আরেকটা ভুলে যায়। কিভাবে মনে রাখবে বাজারের লম্বা ফ্রিজ দিয়ে? নিজের উপর দোষ চাপাতে নারাজ শিখা মনে মনে ভাবে, এসব ভুলে যাওয়া বয়সের ধর্ম। না হলে এই শিখা স্কুল জীবনে বড় বড় কবিতা ঝরঝরে মুখস্থ বলে প্রথম পুরস্কার নিয়ে আসতো না। হ্যাঁ হ্যাঁ, বাজার করে কি এমন রাজার দায়িত্ব? আমি রাজি আছি। দুজন দুজনের শর্ত মেনে দিন শুরু করে। মালতী এসে কাজ করে, রোজকার মতন চা করে দাদা বৌদিকে খাইয়ে পাশের বাড়িতে কাজে চলে যায়। দাদা বৌদি এমন অবস্থান পরিবর্তন বুঝতে পারে না। শিখা বাজার আনার জন্য ব্যাগ নেই, আর একটা ফল তৈরি করে। বাপরে বাপ, এত বড় ফল! ঠাকুরের ফুল, দুধ, দই, সবজি, মাছ। কাল রাতে গোটা জিরেও শেষ হয়ে গেছিল, সেটাও আজ নিতে হবে। লেবু, কিছু ফল, ঘড়ির ব্যাটারি, দর্জির দোকানে পর্দা সেলাই করতে দেওয়া হয়েছিল সেটা, আর 2খানা বড় বেগ নিয়ে শিখা এগিয়ে চলে বাজারের দিকে। এই সময় একা ঘরে বেশ আরামে কাটানো যাবে, এই ভেবে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে ওঠে অনির্বাণের। দক্ষিণের বারান্দার আরাম চেয়ারে আয়েশ করে বসে আজকের কাগজটা খুলেই খবরে মেতে ওঠে। অভ্যাস মতো ডাক দেন, কই গো শিখা, 1 কাপ চা পেলাম না তো এখনো। মালতীর চা খাওয়া তো অনেকক্ষণ হয়েছে। ওদিক থেকে কোনো তীক্ষ্ণ স্বরের আওয়াজ না পেয়ে রান্নাঘরের দিকে তাকাতেই মনে পড়ে, শিখা তো এখন বাজারে গেছে। দুজনের যে স্থান পরিবর্তন হয়েছে আজ। চা ছেড়ে কাগজ পড়ার মজা কোথায়? অনির্বাণের হঠাৎ চোখ যায় ঘড়ির কাঁটার দিকে। আরে 9:30 বেজে গেছে, পেট তো চুই চুই করছে খিদে। টিফিন তৈরি কি করে করবেন?
তাই ঘরে থাকা মুড়ি আর কালো হয়ে যাওয়া একটা কলা। খেতে বসে আজ মনে মনে ভাবেন, শিখা থাকলে এতক্ষণে রুটি আর হালকা একটা আলু বলকের তরকারি বানিয়ে দিত। এত সহজে শিখার সব কিছু ভালো বলা চলবে না, তাই মনকে শক্ত করে ননির্বাণ। খুব ভালো খেতে লাগছে। ছোটবেলায় এমন ফল আর বানাতো ঠাকুরমা যে স্বাদটা তেমন হয়নি, আর হবেই বা কী করে। তখন তো গাছের বর্তমান কলা আর ঘরে বাজা মুড়ি, এই দোষেই তো স্বাদের এমন বদল হয়েছে। এদিকে শিখা পড়েছে ফেসাদে। প্রথমে সবজিগুলো গুছিয়ে কিনে নিয়েছে, তারপর ফল দোকানে ফল কিনেছে। মনে মনে নিজেকে বাহবা দিচ্ছে, এই তো বেশ মনে আছে, ফর্দের সব জিনিসপত্র ইচ্ছে করলে সব মনে রাখা যায়। নিজেই নিজের পিঠ চাপড়ে দেবে ভাবছে। মাছের দোকানের মাছ নিয়ে মনে পড়লো ফুলের কথা। যাহ বাবা, মাছ আর ফুল তো ঠেকাঠেকি হয়ে যাবে, কোনখানে ধরবে সে। তারপর মনে পড়লো লেবু কেনা হয়নি। ভাতের পাতে অনির্বাণ আবার লেবু খান। আবার ছুটলো সবজির দোকানে লেবু কিনতে। তারপর পর্দার দোকানে গিয়ে দেখলো দর্জি তখনও আসেনি। বসারও জায়গা নেই। ঠায় দাঁড়িয়ে থাকতে থাকতে কোমরের ব্যথাটা আবার টনটন করে উঠল। কোনো ক্রমে পর্দা বগল দাবাক করে আঁচলে গলার ঘা মুছতে মুছতে মনে পড়ল, আরে বেটারি তো কেনাই হলো না। আবার অনেকখানি হেঁটে যেতে হবে, শরীর আর দিচ্ছে না। এদিকে খিদেও পাচ্ছে। কি কখনে যে অনির্বাণের সঙ্গে, না না, এইসব কি ভাবছে। সে মনে মনে বলে, ভালোই পারছে সব কিছু সামাল দিতে। ঘরে গিয়ে কোমরে একটু ব্যথার ওষুধ স্প্রে করে দিলে সব ঠিক হয়ে যাবে। অনির্বাণকে দেখিয়ে দেবে যে সে কিছু পারে না, এমন কোনো কাজ নেই। কিন্তু পাঁজে আর চলছে না। হাতের ব্যাগগুলো বড্ড ভারী হয়েছে। শিখার আবার ভারী জিনিস পাওয়া ডাক্তারের খুব বারণ, খুব কষ্ট হচ্ছে। কখন যে বাড়ি পৌঁছবে। কাছে পিঠে একটা রিক্সাও দেখছে না যে, তাতে উঠে শরীরটাকে একটু বিশ্রাম দেয়। যাই হোক, অবশেষে বাড়ির দরজায় পৌঁছে ব্যাগগুলোকে ধপাস করে ফেলে সোজা সোফায় এলিয়ে দেয় শরীরটাকে। অনির্বাণ এইসবে ভাতের হাঁড়িতে চাল দিয়েছে। কতটা চাল আর কতটা জল, এই নিয়ে বড়ই দ্বন্দ্বে পড়েছিল। শেষমেশ বড় হাঁড়িতে পুরোটা জল ভর্তি করে তাতে 4 মুঠো চাল দিয়ে গ্যাসে বসে নিজেকে খুব কর্তব্যপরায়ণ ভাবতে বসেছে। শিখার অবস্থা দেখে দেখে মনে হাসি পায় অনির্বাণের। তারপর ব্যাগ খুলে দেখে বলে, শিখা, দুধ দই কই, দেখছি না তো, ফ্রিজে রেখেছ? জিভ কাটে শিখা, ভুলে গেছি। তারপর অনির্বাণের হঠাৎ মনে হয়, শিখা মাছ কত করে নিল, আর কলা আপেল? শিখার জবাব শুনে অট্টহাস্য করে ওঠে অনির্বাণ। রাম ঠকিয়েছে তোমাকে। বাজার দরের চেয়ে অনেক বেশি দাম নিয়েছে। চুপসানো বেলুনের মতো হতে গিয়েও ফুলে ওঠে শিখা। মোটেও না, আজকের দাম হয়তো বেশি। খামোকা আমাকে ঠকে কি এরকম বড় লোক হয়ে যাবে নাকি দোকানি? কিন্তু মনে মনে বড্ড আফসোস হতে থাকে। একটু দাঁড়িয়ে সময় নিয়ে বাজার করলে হয়তো এমন হতো না। ও কারণে অনেক টাকাগুলো বেশি খরচা হয়ে গেল। এদিকে অনির্বাণের হাঁড়িতে জল আর ফোটেই না। এত পরিমাণ জল আর এইটুকুটা চাল। ভাত উতলাতে উতলাতে ভেতরে সব চাল সব গজঘণ্ট হয়ে গেল। ফেন গলিয়ে অনির্বাণ নিজেকে কেটা ভাবতে লাগলো, আমিও পারি। তারপর ঝামেলা বাঁধলো বেগুন আলু টাটার বড়ি দিয়ে সবজি করতে গিয়ে। কাটাটাও যেমন তেমন করে উতরে গেল। কিন্তু বড়ি আগে ভেজে রাখতে হয় নাকি একসাথে দিতে হয়? বেগুন আলু ডাঁটা সব একসাথে দিয়ে রান্নাঘরে রাখা যা যাবতীয় মশলা ছিল, জিরে, ধনে, লঙ্কা, সর্ষে, পোস্ত, গরম মশলা গুঁড়ো, চিনি, নুন সব দিয়ে একটি সবজি বানিয়ে ফেললো। মাছের ঝোল করতে গিয়ে লেজে গোবরে অবস্থা হলো অনির্বাণের। কড়া গরম হওয়ার আগেই তেল দিয়ে, তারপর আবার তেল ঠিকভাবে গরম না হওয়ার আগে মাছ দিয়ে একেবারে বিতিকিচ্ছিরি অবস্থা। তেল ছিটকে গালে পড়ল। রইল তোর মাছ। অনির্বাণ ছুটে বাইরে গেল হু হু করে, বলে জ্বলছে গাল। তাই সামলে যখন এলো, দেখলো কোড়া থেকে মাছ আর উঠছে না। খোড়া আর মাছে এমন মাখো মাখো প্রেম, ছাড়াতে না পেরে অনির্বাণ তার মধ্যে জল ঢেলে দিল, তার ইচ্ছা মতো কিছু মশলাও দিয়ে দিল। ঝোলের জন্য কেটে রাখা আলু গ্যাসের টেবিলের উপর গড়াগড়ি দিয়ে চলল। শিখা কোমরের ব্যথায় বেশ কিছুক্ষণ কাতরে স্নান করে খুঁড়িয়ে খুঁড়িয়ে যখন খাবার বাড়তে এলো, রান্নাঘরের অবস্থা দেখে আক্কেল গুরু। এখানে তেল, ওখানে মশলার ঢাকনা খোলা, সারা বেসিন আর গ্যাসের টেবিল বাসনপত্র ছড়িয়ে পড়ে আছে, হাত নাড়ার জায়গা নেই। তারপর যখন খাবারগুলো বাড়তে বসলো, ভাত তরকারির রূপ দেখে খাওয়ার ইচ্ছে চলে গেল শিখার।
শিখার মনে হলো গলা ছেড়ে কাঁদতে বসে। টেবিলে খেতে বসলো অনির্বাণ আর শিখা। খাবার মুখে তুলে অনির্বাণ আর শিখার মুখে কথা নেই। ঝগড়া তো দূরের কথা, অনির্বাণ একটা কিছু খেতে পারল না। শিখা স্তম্ভিত হয়ে বসে রইল। দুজনে প্রায় একসাথে বলে উঠল, আমরা যা কাজটা করতাম সেটাই বোধহয় ঠিক ছিল। এমন উলট পুরাণ করা আমাদের উচিত হয়নি। সেদিন থেকে অনির্বাণ যা বাজার করে আনে শিখা আনন্দের সাথে সব বাজার গুছিয়ে রেখে বোরকে লেবু জলের শরবত করে খাওয়ায়। আর শিখা যা রান্না করে অনির্বাণ শুধু সোনামুখ করে খায় না, রীতিমতো শিখা রান্নার তারিফও করে। শুধু খাওয়ার টেবিলে নয়, এমনকি শ্রমিকদের বাড়িতে গেলেও। এভাবে প্রতিটি দম্পতির ভালোবাসার অনির্বাণ শিখা চলে চলুক আজীবন।